তেসরা ডিসেম্বর 1971 পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ভারত। ১৩ দিনের যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর পাকিস্তানের প্রায় ৯৩,০০০ সৈন্য আত্মসমর্পণ করে ভারতীয় সামরিক বাহিনীর কাছে। সেই যুদ্ধে ঐতিহাসিক জয় হয় ভারতের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ছিল বিশ্বের বৃহত্তম আত্মসমর্পণ। এমনকি আত্মসমর্পণের দিন ঢাকার আশপাশে ভারতের মাত্র ৩,০০০ সৈন্য ছিল। সেই ৩,০০০ সৈন্য নিয়েই বাংলাদেশের ঢাকায় ভারত পাকিস্তানের ২৬,০০০ সেনাকে বাধ্য করেছিল আত্মসমর্পণ করতে। কিন্তু কিভাবে, কি কৌশলে ১৯৭১-এর যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করেছিল ভারত? দেখুন ইনস্ক্রিপ্ট অরিজিনালসে। পেহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাত প্রত্যাশিত। ইতিমধ্যেই কূটনৈতিক স্তরে ৫ বড় পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। তার মধ্যে অন্যতম আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করা, পাকিস্তানিদের ভিসা বাতিল করা, সামরিক উপদেষ্টাদের ফেরানো এবং বিশেষভাবে উল্লেখযোগ্য সিন্ধু চুক্তি বাতিল করা। এর পাশাপাশি ভারত সামরিক অভিযানও চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই ৩ বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। বলা চলে ৩ বাহিনী মহড়াও শুরু করে দিয়েছে। পাল্টা পাকিস্তানও কড়া হুঁশিয়ারি দিচ্ছে। তারা বলছে সিন্ধু নদ দিয়ে হয় জল বইবে, নয় রক্ত বইবে। কিন্তু ইতিহাস কি বলছে? আদৌ কি পাকিস্তানের পক্ষে ভারতীয় সেনাবাহিনীকে কোণঠাসা করা সম্ভব? ১৯৭১ কি বলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস? দেখুন ইনস্ক্রিপ্ট অরিজিনালসে। অতীতেও ভারতের কাছে আত্মসমর্পণ করতে হয়েছে পাকিস্তানকে। তারপরও বারবার ভারতকে আঘাত করেছে পাকিস্তান। মুম্বাই হামলা থেকে পুলওয়ামা, সাম্প্রতিক পেহেলগাঁও হামলা। পাকিস্তান কি ভুলে গেছে ১৯৭১-এর যুদ্ধে ভারত পাকিস্তানকে কিভাবে নাস্তানাবুদ করে ছেড়েছিল? প্রায় ৫৫ বছর আগের সেই প্রেক্ষাপট তুলে ধরল ইনস্ক্রিপ্ট। এই যুদ্ধের বীজ বপন হয়েছিল ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানের পর ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তান তৈরির মাধ্যমে। ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে ভারতের ২ প্রান্তে বিভক্ত ছিল পাকিস্তান। পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের মাঝে ছিল ১৬০০ কিলোমিটারেরও বেশি ভারতীয় ভূখণ্ড। ধর্ম এক হলেও ২ পাকিস্তানের মধ্যে ভাষাগত ও সংস্কৃতিগতভাবে আকাশ পাতাল পার্থক্য ছিল। একদিকে পূর্ব পাকিস্তানে মূলত বাংলাভাষীরা ছিল, অন্যদিকে পশ্চিম পাকিস্তান ছিল উর্দু প্রধান। এছাড়া রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক নীতি এবং সাংস্কৃতিক স্বীকৃতির ক্ষেত্রেও ২ পাকিস্তানের মধ্যে বৈষম্য স্পষ্ট ছিল। এক প্রকার বলতে গেলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের অধীনে ছিল, পূর্ব পাকিস্তান পরাধীন ছিল। এমন পরিস্থিতিতে ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠদের ভাষা বাংলা ভাষাকে উপেক্ষা করে পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। ফলে শুরু হয় বাংলা ভাষা আন্দোলন, যাকে কেন্দ্র করে ঢাকায় ১৯৫২ সালে বিক্ষোভে মৃত্যু হয় অনেকের। এই ক্ষোভের পিছনে ছিল অর্থনৈতিক কারণও। পূর্ব পাকিস্তান পাট রপ্তানি করে ভালো আয় করলেও পশ্চিম পাকিস্তানের মতো বিনিয়োগ পাচ্ছিল না এবং উন্নয়নের দিক থেকেও পিছিয়ে ছিল। এছাড়া সামরিক ও বেসামরিক চাকরিতেও বাঙালিদের প্রতিনিধিত্ব কম ছিল। এক প্রকার পশ্চিম পাকিস্তানের দ্বারা পূর্ব পাকিস্তান কোণঠাসা ছিল। ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে এই মোড় ঘুরে যায়। শেখ মুজিবুরের নেতৃত্বে আওয়ামী লীগ ১৬৯ আসনের মধ্যে ১৬৭ আসনে জয়লাভ করে পাকিস্তানের জাতীয় পরিষদে সামগ্রিক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তবে পশ্চিম পাকিস্তানের নেতারা, বিশেষ করে জুলফিকার আলী ভুট্টো এবং জেনারেল ইয়াহিয়া খান, শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করে, যার ফলে সাংবিধানিক সংকট দেখা দেয়। এরপর ১৯৭১ সালের ১ মার্চ ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন, যার ফলে পূর্ব পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। আইন অমান্যের ডাক দেন শেখ মুজিব এবং ৭ মার্চ স্বাধীনতার পক্ষে ঐতিহাসিক ভাষণ দেন। এরপর
পাকিস্তানি সেনাবাহিনী বাঙালি জাতীয়তাবাদকে দমন করার লক্ষ্যে 1971 সালের 25শে মার্চ রাতে অপারেশন সার্চ লাইট শুরু করে। এই নৃশংস অভিযানে আওয়ামী লীগ নেতা, বুদ্ধিজীবী, ছাত্র এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বাংলাদেশ গণহত্যার সূচনা হয়। এই সংঘাতের সময় প্রায় 3 লাখ থেকে 30 লাখ বাঙালি নিহত হয়েছিল এবং 2 লাখ থেকে 4 লাখ নারী ধর্ষিতা হয়েছিলেন। সেই সময় প্রায় 1 কোটি শরণার্থী ভারতে চলে আসে, ফলে ভারতের সম্পদের উপর চাপ সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কূটনৈতিক সমাধানের চেষ্টা করেন। তিনি 72টি দেশের কাছে এই সংকট মোকাবিলার জন্য আবেদন জানান, কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর একগুঁয়েমি ও আন্তর্জাতিক মধ্যস্থতার ব্যর্থতার কারণে ভারত বাধ্য হয় মুক্তি বাহিনীকে সমর্থন জানাতে। শরণার্থীর সংকট সমাধানে ভারতের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। এছাড়া পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে পাকিস্তানকে দুর্বল করে দিয়ে ভবিষ্যতে 2 ফ্রন্টের যুদ্ধের হুমকি দূর করেছিল ভারত। এই যুদ্ধে ভারতকে সমর্থন করেছিল সোভিয়েত ইউনিয়ন, অন্যদিকে পাকিস্তানকে সমর্থন করে মার্কিন যুক্তরাষ্ট্র। 3রা ডিসেম্বর 1971 ভারতের মাটিতে নেমে আসে যুদ্ধের আহ্বান। পাকিস্তান অপারেশন চেঙ্গিজ খানের মাধ্যমে উত্তর ভারতে 8টি ভারতীয় বিমান ঘাঁটিতে হামলা চালায়, ফলে ভারতও যুদ্ধ ঘোষণা করে। মুক্তি বাহিনীকে সঙ্গী করে ভারত পাকিস্তানের বিরুদ্ধে রণাঙ্গনে অবতীর্ণ হয়। এই যুদ্ধে ঢাকা দখলে বিশেষ জোর দেওয়া হয়েছিল, যাতে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গড়ে উঠতে পারে। প্রায় 2.5 লক্ষ সৈন্য এবং বিমান বাহিনীকে কাজে লাগিয়ে ভারত বহুমুখী আক্রমণ চালায়। ব্লিটজগ্রিক কৌশল। পাকিস্তানকে পরাস্ত করতে ভারত সাঁজোয়া যান ও কামান ব্যবহার করেছিল। উদ্দেশ্য ছিল যশোর এবং কুমিল্লার মতো ভারী সুরক্ষিত দুর্গগুলিকে বিচ্ছিন্ন করা। বিমান বাহিনীর অবদান। ভারতীয় বিমান বাহিনী 1 সপ্তাহের মধ্যে প্রায় সম্পূর্ণ আকাশ অধিকার করে নেয়। তেজগাঁও, কুর্মিটোলা এবং অন্যান্য বিমান ঘাঁটিতে পাকিস্তানের 14 নম্বর স্কোয়াড্রনকে অবিরাম বিমান হামলার মাধ্যমে গ্রাউন্ডেড করা হয়। আইএএফ পাকিস্তানি বিমান ক্ষেত্র, সরবরাহ ডিপো এবং সৈন্যদের লক্ষ্য করে 2000টিরও বেশি অভিযান পরিচালনা করে ভারত। নৌ অবরোধ। বিমান বাহিনী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্তের নেতৃত্বে ভারতীয় নৌবাহিনী পূর্ব পাকিস্তানি বন্দর অবরোধ করে, সরবরাহ লাইন এবং পালানোর পথ বন্ধ করে দেয়। পাকিস্তান নৌবাহিনীর পূর্ব শাখাকে হারিয়ে সিহক বিমান চট্টগ্রাম, বরিশাল এবং কক্সবাজারে আঘাত হানে। মুক্তি বাহিনীর সহায়তা। মুক্তিবাহিনী গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সরবরাহ করে, নাশকতা পরিচালনা করে এবং গেরিলা আক্রমণে লিপ্ত হয়। পাকিস্তানি সরবরাহ এবং মনোবলকে ব্যাহত করে। তাদের স্থানীয় জ্ঞান ভারতীয় বাহিনীকে বাংলাদেশের নদীমাতৃক ভূখণ্ডে কার্যকরভাবে চলাচল করতে সাহায্য করেছিল। 1971-এ ভারত পাকিস্তান যুদ্ধের আগে রণক্ষেত্র তৈরি হচ্ছিল। 28শে অক্টোবর থেকে 3রা নভেম্বর 2 জাট রেজিমেন্ট সহ ভারতীয় বাহিনী একটি পাকিস্তানি ব্যাটালিয়নকে পরাজিত করে এবং ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করে। এরপর 20শে নভেম্বর থেকে 21শে নভেম্বর ভারতীয় বাহিনী মুক্তি বাহিনীকে সঙ্গী করে বয়রা অঞ্চল দখল করে এবং পশ্চিমের পাকিস্তানি প্রতিরক্ষাকে দুর্বল করে দেয়। যশোর মুক্তি। 3রা ডিসেম্বর ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হওয়ার পর যশোর পাকিস্তানি নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়া প্রথম জেলা হয়ে ওঠে, যা ভারতীয় ও মুক্তিবাহিনী উভয়ের মনোবল বৃদ্ধি করে। সিলেটের যুদ্ধ। ভারতীয় ও মুক্তিবাহিনী পাকিস্তানি সেনাদের ঘিরে ফেলে, যার ফলে সিলেট ও মৌলভীবাজার মুক্ত হয়। মিশন ঢাকা। ভারতীয় বাহিনীর সৈন্য বিমানে করে পাকিস্তানি প্রতিরক্ষা ভেদ করে মেঘনা নদী পার হয়ে ঢাকার দিকে অগ্রসর হয়। এরপর ভারতীয় সেনা এবং মুক্তিবাহিনীর যোদ্ধারা 14 ডিসেম্বর টঙ্গী এবং 16 ডিসেম্বর সাভারে পৌঁছায়। ভারতীয় ও মুক্তিবাহিনীর চাপে পিছু হটতে হয় পাকিস্তানি বাহিনীকে। তারা তাদের দুর্গ ঢাকাকে রক্ষা করতে অক্ষম হয়। 1971 সালের 16 ডিসেম্বর বিকাল 4:31 লেফটেন্যান্ট জেনারেল A.A.K. নিয়াজি ঢাকার রমনা রেসকোর্সে
আত্মসমর্পণের দলিল স্বাক্ষর করেন, যেখানে বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রতিনিধিত্বকারী লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা এবং গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার উপস্থিত ছিলেন। এই 16 ডিসেম্বর প্রায় 93,000 পাকিস্তানি সেনা ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এর মধ্যে 79,676 জন ইউনিফর্মধারী সেনা এবং বাকি বেসামরিক নাগরিক ছিলেন। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৃহত্তম সামরিক আত্মসমর্পণ। এই আত্মসমর্পণের ফলে যুদ্ধ 13 দিনের মধ্যেই শেষ হয়ে যায় এবং স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গড়ে ওঠে। এই বিজয়কে ভারতের এবং বাংলাদেশের সামরিক কৌশলকে বিজয় দিবস হিসেবেও পালন করা হয়। পাকিস্তান যুদ্ধের হুঁশিয়ারি দিলেও ইতিহাস কিন্তু বলছে সামরিক শক্তিতে, কূটকৌশলে সমস্ত দিক থেকেই ভারত এগিয়েছিল। ফলে আজ কি হবে সহজেই অনুমেয়।